আসসালামু আলাইকুম দর্শক, অতি দুঃখের সাথে একটি সংবাদ আপনাদেরকে জানাতে হচ্ছে। সেই সংবাদটি হচ্ছে বাংলার 2024 জুলাই আগস্টের মধ্যে যে নেতৃত্ব, ছাত্রদের মধ্যে যে নেতৃত্ব গড়ে উঠেছিল, সেই নেতৃত্ব কয়েকজনের মধ্যে বলিষ্ঠ একজন কণ্ঠস্বর এবং বাংলাদেশের ভবিষ্যতে আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন এবং সাম্রাজ্যবাদী ভারতের বিরুদ্ধে একজন ন্যায় কথাবার্তা বলতেন, বলিষ্ঠ কণ্ঠস্বর, জ্বালাময়ী কথাবার্তা বলতেন, ন্যায্য কথা, সঠিক কথাই বলতেন। উনি আর আমাদের মাঝে নেই। আজকে রাত 9টা বাজে, রাত 9টা বাজে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে উনি আমাদের ছেড়ে চলে গেছেন, অর্থাৎ উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সারা জাতিকে যেন ওনার শোক বইবার ক্ষমতা দান করে, এই কামনাই করছি আল্লাহর কাছে। এক হাদি চলে গেছে এই সাম্রাজ্যবাদী ভারতের চক্রান্তে এবং তার দাসী হাসিনা, আওয়ামী লীগ, এদের চক্রান্তে। কিন্তু কি হবে, এক হাদি চলে গেলে কি হবে? লক্ষ হাদি যে ইতিমধ্যে তৈরি হয়ে আছে, কয়টা হাদিকে শেষ করবে? কয়টা হাসনাত আবদুল্লাহকে শেষ করবে? কয়টা সাজ্জিস আলমকে শেষ করবে? হাজার হাজার সাজ্জিস আলম, হাজার হাজার হাসনাত আবদুল্লাহ, হাজার হাজার ওসমান সাদি এবং হাজার হাজার ব্যারিস্টার ফুয়াদ তৈরি হয়ে আছে ইতিমধ্যে বাংলাদেশে। ভারত থেকে আমরা 1971 সালে এই দেশটা পাকিস্তানের করাল গাছ থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু সেটা আমি মুক্তি বলবো না। পাকিস্তানের করাল গাছ থেকে বের হয়ে আমরা এই আধিপত্যবাদী ভারতের করাল গাছে ঢুকে গিয়েছিলাম টিল অবধি 2024 5 আগস্ট পর্যন্ত। এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে তার মিত্র মোদির কাছে গিয়ে আশ্রয় নেওয়া দিন, ওই মুহূর্ত থেকে বাংলাদেশ প্রকৃতপক্ষে স্বাধীন হয়েছে। 80% স্বাধীন হয়েছে, বাকি 20% বাংলাদেশের মধ্যে এখনো হাসিনার প্রেতাত্মা এবং আওয়ামী লীগের প্রেতাত্মা, ভারতের প্রেতাত্মা, হাজার হাজার প্রেতাত্মা বাংলাদেশের মধ্যে এখনো লুকিয়ে আছে, যারা পাকি হাদিদের অর্থাৎ সাজ্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, ব্যারিস্টার ফুয়াদ, এদেরকে শেষ করার তালে আছে। অতএব সবাইকে একটু সাহসিকতার সহিত এবং ধৈর্যের সহিত এবং মেধা প্রয়োগ করার মাধ্যমে নিজেদেরকে সেফ ভাবে রাখতে হবে। তবে একটা কথা আমি আগে বলেছি, কয়টা হাদিকে শেষ করবে? কয়টা হাসনাত আবদুল্লাহকে শেষ করবে? কয়টা সাজ্জিস আলমকে শেষ করবে? কয়টা ব্যারিস্টার ফুয়াদকে শেষ করবে? কয়টা ব্যারিস্টার শাহরিয়ারকে শেষ করবে? লক্ষ লক্ষ শাহরিয়ার, লক্ষ লক্ষ ব্যারিস্টার শাহরিয়ার, লক্ষ লক্ষ ব্যারিস্টার ফুয়াদ, লক্ষ লক্ষ সাজ্জিস আলম, লক্ষ লক্ষ হাসনাত আবদুল্লাহ, লক্ষ লক্ষ ওসমান হাদি বাংলাদেশে তৈরি হয়ে আছে, যারা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে। অতএব ভয় নাই, ভয় করলে চলবে না। এবং টিট ফর ট্যাট, ভারতের এবং হাসিনার এই সমস্ত প্রত্যুত্তরের জবাব দিতে হবে ঠিকভাবে। হাসনাত আবদুল্লাহ তার গত পরশু 16 ডিসেম্বর তার বক্তৃতায় বলেছিল যে ভারত যদি শেখ হাসিনাকে এবং কসাই কামালকে যদি ফেরত না দেয় এবং আওয়ামী লীগারদেরকে যদি ওইখানে জামাই আদরে রাখে, তাইলে আমরা ভারতের বিচ্ছিন্নবাদী যে সেভেন সিস্টার আন্দোলনের যে নেতাগুলা, যে লোকগুলা, তাদেরকে আমরা আশ্রয় দিবে এখানে এবং ভারত সেভেন সিস্টারকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিব। উনি কি খারাপ কিছু বলেছেন? উনি খারাপ কিছু বলেননি।
বাংলাদেশ নিজের থেকে আজ পর্যন্ত কারোর সাথে যুদ্ধে জড়ায়নি এবং কারোর সাথে খারাপ কোনো মনোভাব পোষণ করেনি। মোদি, ভারতের মানুষ, আমি মনে করি ভারতের মানুষ সবকিছু বুঝে এবং বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে আছে, কিন্তু ভারতের এই যে কট্টর হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী এই নরেন্দ্র মোদী এবং তার সরকার এবং তার পার্টি বিজেপি, এদের কারণে আজকে ভারতও ধ্বংস হচ্ছে, আশেপাশের দেশগুলোকেও ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু লাভ হবে না। গত হাসনাত আবদুল্লাহর এই সমস্ত বক্তৃতার জবাবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা বলেছেন যে ভারত একটি চতুর্থ বৃহৎ সামরিক শক্তি এবং একটি পারমাণবিক শক্তিশালী দেশ। আমি মনে করে দিতে চাই, রাশিয়া বিশ্বের 1 নম্বর অথবা 2 নম্বর সামরিক শক্তি, পরাশক্তি। ইউক্রেন কিছুই না রাশিয়ার কাছে, কিন্তু এখনো ইউক্রেনকে পরাস্ত করতে পারেনি। যুদ্ধ লাগলে যুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কাউকে হুমকি ধুমকি দিয়ে আর বাংলাদেশকে হুমকি ধুমকি দিয়ে তুমি পর পাবে, সেটা ওগুলো বাধ্য। বাংলাদেশের মানুষ জেগে গেছে। আর ভারতের দাসগিরি বাংলাদেশের মানুষ কাউকে করতে দিবে না, কোনো নেতাকে করতে দিবে না। কোনো রাজনৈতিক দল যদি ভারতের সাথে দাসত্ব করে, ভারতের দাসত্ব মেনে নিয়ে যদি ক্ষমতায় আসার চেষ্টা করে, সেটা ভুল হবে। ক্ষমতায় আসলেও টিকতে পারবে না, টিকতে দেওয়া হবে না। লক্ষ কোটি হাদি, লক্ষ কোটি আস্তাদুল্লাহ, লক্ষ কোটি সাজ্জিস আলম, লক্ষ কোটি বেহেশতে ফুয়াদ, লক্ষ কোটি বেহেশতে শাহরিয়ার বাংলাদেশে তৈরি হয়ে আছে, যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের এই বিপ্লব, ছাত্রদের এই বিপ্লব থামার নয়। আজকে আমি অতি দুঃখের সাথে আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশ সময় রাত 9টার দিকে ইন্তেকাল করেছেন আমাদের সবার প্রিয় মুখপাত্র, বিপ্লবের মুখপাত্র, ছাত্র আন্দোলনের মুখপাত্র, এই তারুণ্যের মুখপাত্র, এই সোনার দেশের মুখপাত্র, এই সোনার দেশের অগ্নিকণ্ঠ ওসমান সাদি আমাদের ছেড়ে চলে গেছেন। মনটা অনেক দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল। আমরা সবাই দোয়া করেছিলাম, সবাই আশা করেছিলাম যে হাদিকে আমরা ফিরে পাবো, কিন্তু ডাক্তাররা তেমন আশাবাদী ছিলেন না। বাংলাদেশের ডাক্তাররাও বলেছেন যেই জায়গায় ওনার ইনজুরিটা হয়েছে সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা খুব কম, মিরাকেলে হলে হবে, নাইলে এগুলো হওয়া ব্রেনে গিয়ে অ্যাটাক করেছে। এখন যেভাবে হাসনাতের এই হাদির ওসমান হাদি খুনিকে সে ভারত শেল্টার দিয়ে নিয়ে গেছে, শেল্টার দিয়ে নিয়ে গেছে, এগুলি মাস্টার প্ল্যান। অতএব আমাদেরকে সবাইকে সাবধান হতে হবে। মাস্টার প্ল্যান, এগুলো প্ল্যান করে করে আরো করার চেষ্টা করবে, কিন্তু লাভ হবে না আর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা যে বলেছেন ভারত একটি পরাশক্তি, ভারত একটি অ্যাটমিক স্টেট, ওগুলি তোমাদের অ্যাটমিক বলি জবাব বলি, তোমাদের অ্যাটমিক স্টেট তোমাদের কাছে রাখো। ওই সমস্ত ভয়ভীতি এই দেশকে দিও না। এই দেশের মানুষ ওই সমস্ত ভয়ভীতিতে ভয় পায় না। 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন করেছি। ভারতের নিজের স্বার্থে পাকিস্তানকে 2 টুকরা করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছিল, কিন্তু যুদ্ধটা করেছিল আমাদের মেইন মুক্তিযোদ্ধারা। কালকে নরেন্দ্র মোদী 16 ডিসেম্বর ভাষণে বলে যে তাদের স্বাধীনতা দিবস। আরে বেটা, তোদের স্বাধীনতা দিবস কয়টারে বেটা? 15 আগস্ট তোদের স্বাধীনতা দিবস নাকি 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস? বেটা, 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস, পাকিস্তান থেকে আলাদা হয়েছে আমরা। কিন্তু সেটাও বুঝোস না, কি বলস না বলস। এই মোদি বাংলার মানুষের কাছে এত অজনপ্রিয় হয়ে গেছে, ভারতকে এত অজনপ্রিয় করে ফেলছে এই বাংলাদেশের মানুষের কাছে, আর বলার অপেক্ষা রাখে না। তুই যে বলছিস তোদের স্বাধীনতা দিবস 15 আগস্ট, 16 ডিসেম্বর, তাহলে তোরা কি এতদিন পরাধীন ছিলি? হ্যাঁ, 47 সালে ব্রিটিশ থেকে তোরা স্বাধীনতা পাস নাই, তাহলে পাকিস্তানের আন্ডারে ছিলি তোরা। বাংলায় স্বাধীন হয়ে তোরা স্বাধীন হয়েছিস তাইলে।
মুখ্য গ্রেপ্তার। গৌমূত্র পানগ্রস্তদের ব্রেনে কি থাকবে আর? একটা শোনা যাচ্ছে এই নরেন্দ্র মোদীকে নাকি সরিয়ে দিবে, আর 19 তারিখ, আজকে 18 তারিখ, কালকে হয়তো সরিয়ে যাবে, এইভাবে অনেক কথা শোনা যাচ্ছে। এই মোদী ভারতের চরম ক্ষতি করেছে। এই মোদী ভারতকে একা করে ফেলেছে। মোদী ভারতকে তার কোনো প্রতিবেশীর সাথে বন্ধুত্ব রাখেনি, শত্রুতার সৃষ্টি করেছে মোদী। তার অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সব এক একটা চামার। আপনারা সবাই দোয়া করবেন হাদিরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দাফন করে। এটা মৃত্যু, শহীদ মৃত্যু, জান্নাত পাবে, এটাতে কোনো ব্যর্থ নেই। জান্নাত অবশ্যই পাবে, আল্লাহ অবশ্যই জান্নাত ফেরদৌস দান করে, সেই কামনা আমরা করছি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, এ বিষয়ে আরো জানার চেষ্টা করবো সহকর্মী আহমেদ রেজার কাছ থেকে। রেজা, এমন একটি দুঃসংবাদ আমাদের দিতে হচ্ছে, পুরো দেশ অপেক্ষা করছিল কোন একটি ভালো খবর আমরা তাদেরকে দিব, কিন্তু এই দুঃসংবাদটা দিতেই হচ্ছে। হাদি তো ভেন্টিলেশনে ছিলেন, কখন লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো এবং কিভাবে কি হলো জানাবেন আমাদেরকে। ইশরাত, পুরো দেশবাসী আসলে দোয়া করছিলেন পুরো হাদির জন্য। শরীফ ওসমান হাদি অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং নেতা, আসলে সেই সকল দোয়া শেষ পর্যন্ত তো আসলে ব্যর্থ হয়েছে। যেটি হচ্ছে হাদি, শরীফ ওসমান হাদি, সেটি তিনি আর ফেরেননি। অর্থাৎ বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে আসলে তার লাইফ সাপোর্টটি খুলে ফেলা হয়েছিল এবং সেটি আসলে নিশ্চিত করেছেন তার চিকিৎসক, যিনি বাংলাদেশের পক্ষে ছিলেন, ডাক্তার আব্দুল আহাদ। তিনি আসলে তেমনটি জানিয়েছিলেন এবং পুরো দেশবাসী নিশ্চয়ই এই সংবাদে বিমর্ষ। এবং আমরা তো সবাই দেশবাসীর যেই কথা আমরা শুনছিলাম, মূলত সবাই শরীফ ওসমান হাদির জন্য দোয়া করছিলেন দীর্ঘ সময় ধরে, তার সেজন্য ফিরে আসে সবার মধ্যে আবারও, এবং তার যেই বক্তব্য, তার যেই মানুষের পাশে থাকার যে কথা, সেগুলো যিনি তিনি আরো একবার বলেন রাজনীতির মঞ্চে মানুষের জন্য কথা বলা, দেশের জন্য কথা বলা, সেটি যেন বলেন, সেটি আসলে হয়নি। আমি একটু এক নাগারে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে ঠিক 12 তারিখে হাদির দুপুরের পরে, অর্থাৎ জুমার নামাজের পরে, দিনটি ছিল শুক্রবার, জুমার নামাজের পরে মূলত হাদিকে গুলি করে। আততায়ীর গুলির যে কথা আমরা জানছিলাম, এখনো সন্দেহভাজন বেশ কয়েকজন আছে যাদেরকে পুলিশের পক্ষ থেকে মূলত কোনো ধরনের এখন পর্যন্ত কাউকে তেমন ভাবে সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি। এবং তারপরে প্রথমে আপনাকে একটা বলে রাখি, আপনি নিশ্চয়ই জানেন, তারপরে দর্শকদের জন্য আরো একবার বলে রাখা, যে প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং সেখানে প্রথম ধাপের অস্ত্রোপচার শেষে মূলত তাকে স্থানান্তর করা হয়েছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, এবং সেখানেও কিন্তু তিনি প্রায় 3 থেকে 4 দিন সেখানে অবস্থান করছিলেন। অর্থাৎ গত সোমবার, শুক্রবারের পরে গত সোমবারে কিন্তু তাকে স্থানান্তর করা হয়েছিল আরো উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের যে জেনারেল হাসপাতাল সেখানে। এবং বলা হয়ে থাকে এই অঞ্চলের নিউরো সার্জন বা নিউরো যে সমস্যা রয়েছে, সেই সমস্যার জনিত সমস্যার সমাধান হিসেবে এই সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালটিকে সবচাইতে বেশি সাফল্যমণ্ডিত ধরা হয় এবং সেখানেই হাদিকে সর্বোচ্চ চিকিৎসার মাধ্যমে দেওয়া হয়েছিল। আমি একটু চিকিৎসকদের বরাত দিয়ে বেশ কয়েকটি তথ্য দর্শকদেরকে জানাতে চাই যে চিকিৎসকরা কিন্তু গুলি লাগার পরপরই জানাচ্ছিলেন যে হাদির গুলি লাগার পরে তার যে ব্রেন স্টেমটি রয়েছে, সেই ব্রেন স্টেমে কিন্তু সেই আঘাতটি করেছিল। অর্থাৎ একটি ব্যাপার আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ইশরাত, যে গুলির ধরনটাই ছিল কিন্তু কানের সামনের অংশ থেকে, অর্থাৎ এই আমরা যেখান থেকে দেখছি সেটার সামনে থেকে যদি লাগে এবং সেটি সরাসরি গিয়ে ব্রেইনে আঘাত করেছিল এবং তখন থেকেই কোনো না কোনোভাবে তার ব্রেইনটি আর কাজ করছিল না, সেটি কিন্তু বারংবার চিকিৎসকরা জানিয়েছিলেন এবং তাকে ভেন্টিলেশন সাপোর্ট বা কৃত্রিমভাবে তাকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রাখা হয়েছিল, সেটি কিন্তু বারংবার চিকিৎসকরা জানিয়েছিলেন। এবং সেই যে
চিকিৎসকদের যে কথা সেটি কিন্তু ওনারা বলছিলেন যে হাদির অবস্থা সংকটাপন্ন, এবং আপনি জানেন গতকাল রাতে কিন্তু প্রধান উপদেষ্টাকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী তিনি আসলে ফোন করে যে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন শরীফ ওসমান হাদি সেটি কিন্তু জানিয়েছিলেন। ফলে সেখান থেকেই বোঝা যাচ্ছিল অনেকটা ব্যাপার যে তিনি যে এই অবস্থায় রয়েছে সেই সংকটাপন্ন অবস্থা থেকে কতটুকু ফাইট ব্যাক করতে পারবেন। বিশেষ করে তাকে যে এই শুক্রবার থেকে আজকে পর্যন্ত, আজকে মূলত বৃহস্পতিবার, এই 12 থেকে আজকে 18 তারিখ, প্রায় 6 থেকে 7 দিনের এই জার্নিটাতে তিনি কিন্তু অসংখ্যবার সংগ্রামের মধ্য দিয়েই করতে হয়েছে, অর্থাৎ তার যে শারীরিক সংগ্রামটি ছিল এবং চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টাটিও ছিল তাকে আসলে ফিরিয়ে নিয়ে আসবার, সেটি হয়তো ব্যর্থ হয়েছে এই মুহূর্তে, এবং ব্যর্থ হলেও পুরো জাতি কিন্তু দোয়াও করেছিল তার ফিরে আসার জন্য। সেটি সকল কিছু ব্যর্থ করে হাদি বিদায় বলেছেন। তবে হাদির যেই কথা অনুপ্রেরণামূলক, এবং সেটি অনেকেই কিন্তু গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ছড়াচ্ছিলেন, বিশেষ করে তার জ্বালাময়ী বক্তব্য যেটি দেশ নিয়ে, মানুষ নিয়ে, সেগুলো কিন্তু বারংবার তারা বলছিলেন। কিন্তু চিকিৎসকদের ভাষ্যমতে যেটি বলা হয়েছিল যে তার ব্রেইন ড্যামেজ বা ব্রেইনের ক্ষতিটা যে পর্যায়ে হয়েছে সেটি আসলে সেখান থেকে ফিরে আসাটা অনেকটা কঠিন এবং মিরাকেল। আমি দু একজন চিকিৎসকের সাথেও কথা বলছিলাম, মূলত ইশরাত, তারা যেমনটি জানিয়েছিলেন যে এই সমস্ত রোগীর ক্ষেত্রে তাদের প্রথম ধাপে যে 48 থেকে 72 ঘন্টার একটি অবজারভেশনে রাখতে হয়, সে সময় আসলে অনেক সময় অনেক রোগী রেসপন্স করে, কিন্তু দুঃখের বিষয় যেটা হচ্ছে যে প্রথম 48 ঘন্টা থেকে 72 ঘন্টায় হাদি কোনোভাবে কোনো ধরনের রেসপন্স করেনি, অর্থাৎ তার গুলি লাগার পরের যে সময়টা, যে 48 ঘন্টা, সেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং 48 থেকে 72 ঘন্টার মধ্যে তেমনভাবে রেসপন্স, অর্থাৎ শারীরিকভাবে রেসপন্সটি তিনি কিন্তু করেননি, এবং তাকে যে কৃত্রিমভাবে যে ভেন্টিলেশন বা শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া করা হচ্ছিল সেটি দীর্ঘ সময়, এবং এই যে স্থানান্তরের প্রক্রিয়া ঢাকা থেকে সিঙ্গাপুর, সেখানেও কিন্তু সেই আমরা দেখি যে কৃত্রিম ভাবে শ্বাস প্রয়োগের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের ত্বরান্বিত করবার মাধ্যমে তাকে আসলে স্থানান্তর করা হয়েছে, এবং সেখানে উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, এবং বলাও হচ্ছিল সরকারের পক্ষ থেকে যদি সিঙ্গাপুরে সম্ভব না হয় তাকে যুক্তরাজ্যেও যেন পাঠানো হয়, সে কথাও কিন্তু বলা হচ্ছিল, কিন্তু সব